নমস্কার, আমি সোহম দাস। তো সোমেনচন্দ্রের জন্মশতবর্ষ এবছর আমরা পার করলাম গত 24শে মে। খানিক আড়ালেই কেটে গেল বলা চলে, কারণ সেভাবে তাকে নিয়ে আর চর্চা বা তাঁর সাহিত্য সৃষ্টি নিয়ে তাঁর সেভাবে কথা আলোচনা অনেকটাই স্তিমিত। তবে গত বছর কয়েকটি পত্রিকা তাকে নিয়ে কাজ করেছিল, যেমন ক্র্যাকার বা পূর্ব মেঘ বা ঐকতান। যাই হোক, তো সোমেনচন্দ্রের জীবন নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, কিন্তু মানে সমান্তরালভাবে আরেকটা কথা খুব উঠে আসে যে সোমেনচন্দ্রের জীবন এত মানে সংক্ষিপ্ত এবং এতই ক্ষুদ্র সেই জীবন, অর্থাৎ মাত্র 21 বছর 9.5 মাস বয়সে শেষ হয়ে গেল যার জীবন, যাকে এভাবে মেরে ফেলা হলো। তাকে নিয়ে বলতে গিয়েও যে আমাদের এই বলতে হচ্ছে যে তাকে অনেক কথাই বলতে হবে তার জীবন নিয়ে বলতে গেলে, সেইটাই একটা খুব বড় একটা আশ্চর্যের জায়গা সোমেনচন্দ্রের জীবনের একটা বড় দিক, সেটা বলা যেতে পারে কর্মজীবনে। বলতে গেলে তার জীবনের শেষ 3 থেকে 4 বছর তার যত ব্যস্তময় কর্মজীবন, কারণ তিনি ডাক্তারি পড়তে গেলেন ঢাকার মিডফোর্ড স্কুলে। সেখান থেকে ডাক্তারি তো ছেড়ে দিলেন, পড়তে ভালো লাগতো না। সেখান থেকে তিনি ঢাকার যেখানে থাকতেন সেই মৈশুণ্ডিতে প্রগতি পাঠাগার তৈরি করেছিলেন। সেখানে বই পড়া, বইয়ের আলোচনা করা সমস্তটাই নিজের উদ্যোগেই করতেন। তারপরে তো বিভিন্ন ট্রেড ইউনিয়নে যোগদান করা, পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াতে সদস্যপদ লাভ করা অত্যন্ত কম বয়সে, মাত্র 21 বছর বয়সে, যেটা খুব কঠিন ছিল সেই সময় অত কম বয়সে সদস্যপদ লাভ করা। এবং সেই সঙ্গে ওই রকম লেখা আর কি, মানে যে বয়সে একজন মানুষের পরিণতির প্রথম ধাপ বলতে গেলে আমরা দেখতে পাই ওই 20-21 বছর বয়স, সেই সময় সোমেনচন্দ্রের লেখায় যেরকম পরিণতি বা যেখানে যেরকম দূরদৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সেটা অভাবনীয় এক কথা। সোমেনচন্দ্রের যে উপন্যাসের কথা খুব একটা বেশি আলোচনায় আসে না, সেটা হচ্ছে বন্যায় সোমেনচন্দ্রের যেরকম শ্রেণী চেতনা, মানে মধ্যবিত্তের যে শ্রেণী চেতনা সোমেনচন্দ্র দেখিয়েছেন বন্যায়, মানে যেখানে বন্যার যে নায়ক, সেই রজত একজন ত্রাণকর্মী, সেই রজত তার এক বন্ধু, মানে তার সহকর্মী বলতে গেলে অনাথকে বলছেন যে মধ্যবিত্ত বলতে আপনি ঠিক কি বোঝেন। যখন এই অনাথ যখন বলে যে মধ্যবিত্ত বলতে চালচলন, খাওয়া দাওয়া, কথাবার্তা, মানে বোঝা যায় যে তারা মধ্যবিত্ত, মোটামুটি একটা প্রিভিলেজ যাকে বলা হয় সেই জায়গায় তারা যারা থাকে আর কি। তখন রজত ভীষণভাবে প্রতিবাদ করে বলেন যে না, মধ্যবিত্ত তারাও, যারা দেখলে মনে হয় মধ্যবিত্ত, কিন্তু আসলে তাদেরকেও একবেলা খেয়ে পরের বেলা মানে অন্য বেলায় কি খাবে সেটা চিন্তা করতে হয়, এবং সেই চিন্তা করতে করতে তারা রীতিমতো মৃত্যু কামনা করে নিজেদের। এই যে শ্রেণী চেতনায় আজকে এই লকডাউনের সময় আমরা দেখতে পাচ্ছি যে মানে যাদের চলে যেত মোটামুটি করে, যাদেরকে দেখলে সেভাবে মনে হতো না যে তারা কতখানি কষ্টে থাকতে পারে, তারাও আজকে ভীষণভাবে অর্থকষ্টে ভুগছে। আমরা বহু খবরই আসছে না, বহু খবর অনেক খবর আসছেও দেখি, মানে এই যে শ্রেণী চেতনা, মানে সোমেনচন্দ্র এই উপন্যাসটি লিখেছেন যখন তার বয়স মাত্র 17, তখনও তার মানে 18 কমপ্লিট হয়নি সেই সময় উপন্যাসটি তিনি লিখেছিলেন 1938 সালের একদম প্রথম দিকে। সেই সময় আজ থেকে প্রায় 80-82 বছর আগে এই যে শ্রেণী চেতনা, মধ্যবিত্তের যে শ্রেণী চেতনা, বা কে গরিব বা কে আসলে মধ্যবিত্ত, এই যে একটা যে ভাবনা তিনি দিয়ে গেছেন এবং অত্যন্ত কম বয়সে, এটা সত্যি মানে এই চেতনা বোধহয় সেই সময় যারা বড় বড় যারা সাম্যবাদী চেতনার উদ্বুদ্ধ ছিলেন তাদের মধ্যেও হয়তো ছিল না সোমেনচন্দ্র যে চেতনা দিকে। এছাড়া তার অন্যান্য গল্প যেগুলো আছে, ইঁদুর তো খুবই বিখ্যাত গল্প, তবে ইঁদুরে মানে অবশ্যই ইঁদুর খুবই একটা সাহিত্যিক দিক থেকে ভীষণ প্রয়োজনীয় এবং ভীষণ মানে যুগের পক্ষে ভীষণ প্রয়োজনীয় এবং ভীষণ পরিণত একটি গল্প, যেখানে সুকুমারের বাবা মা, সুকুমার আসলে সোমেন নিজেই, সেখানে সুকুমারের বাবা মা একে অপরের সঙ্গে খুব ঝামেলা করে। একটা মধ্যবিত্ত মানে পরিবার, যে পরিবারের অতটা সচ্ছলতা নেই, অনেক কষ্ট করে চালাতে হয়, অনেকগুলো ভাই বোন, সেখানে সেই বাবা মার মধ্যে ঝগড়াঝাটি হওয়া, অশান্তি হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। সেইখানেও করে তারপরে সে দেখছে যে যখন রাত্রে যখন ইঁদুরের উৎপাত শুরু হচ্ছে রান্নাঘরে, তখন সেই বাবা মানে যে গৃহকর্মের ব্যাপারে একেবারে ওয়াকিবহাল নয়, সেই বাবা অসহায় মতো স্ত্রীকে খুব ভালোবাসার সুরে ডাকছে আর কি। সেইখানে সোমেনচন্দ্র লিখছেন মধ্যরাত্রির ইতিহাস আরো বিস্ময়কর। মানে এই যে এরকম ভাষার যে ব্যবহার, এরকম শব্দের যে ব্যবহার, এরকম শব্দ চয়ন, মানে একজন 20 বছরের ছেলের পক্ষে, এবং এগুলো 20 বছরের আগেই লেখা হয়ে গেছে গল্পগুলো, সেইটা মানে ভীষণভাবে একটা মানে আলাদা করে চর্চার একটা দাবি রাখে।
তবে ইঁদুরের থেকেও অনেক বেশি সাহিত্যিক উৎকর্ষতার দিক থেকে আরো বেশি ভালো গল্প আমার নিজের মনে হয়েছে প্রত্যাবর্তন বা সত্যবতীর বিদায় বা গান বা একটি রাত, মহাপ্রয়াণ। সেখানে সোমেনচন্দ্র প্রত্যাবর্তনের যেরকম গল্পে সেখানে সোমেনচন্দ্র যেরকম দেখাচ্ছে যে মানে স্বদেশিয়ানা বা বিপ্লব যেটা বলতে যেটা বোঝায় সেটা আসলে যে কতখানি মানে একটা দিক শূন্য বিপ্লব যে কতখানি মানে সমস্ত স্তরে পৌঁছয় না সেটাই সোমেনচন্দ্র দেখাচ্ছেন। যেখানে প্রশান্ত একসময় বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল, তার বাবা বিতাড়ন তাকে তাড়িয়ে দিয়েছিল স্বদেশী করতো বলে, একটা অনর্থ করার দরুন তাকে তাড়িয়ে দেওয়া হয়। তো সেই কালু সেই প্রশান্ত যখন 25 বছর পরে গ্রামে ফেরে তখন সে দেখছে যে তার ভিটেমাটি পুরোপুরি মানে মরুভূমি হয়ে পড়ে আছে, সেখানে তার বাবা মা সকলেই মারা গেছে, সে আসতে পারেনি। তারপরে তার বন্ধু যে কালু, সে কালু একজন মুসলিম, সে তখনও অদৃষ্টকে দোষ দিচ্ছে, সে তখনও সে ধর্মের ভেদাভেদ করছে। অর্থাৎ মানে বিপ্লবটা আসলে হয়নি, এটাই আর কি দেখাচ্ছেন সোমেনচন্দ্র এমন একটা বয়সে যে সময় ভারতের স্বাধীনতা আন্দোলন এখন তুঙ্গে, সশস্ত্র বিপ্লব তখন তুঙ্গে বলতে গেলে। এবং অবশ্যই সময়ের এখানে একটা বিরাট বড় ভূমিকা আছে সোমেনচন্দ্রের কর্মে, কারণ ওই 30-এর দশকের শেষের দিকের মানে গোটা পৃথিবী জুড়ে একটা খুব ভয়ঙ্কর একটা পটভূমি আমরা দেখতে পাচ্ছি। সেখানে ফ্যাসিবাদের একটা বিরাট আস্ফালন, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা গনগনে পটভূমি তৈরি হয়ে যাচ্ছে। ওই 38 সালে তখন চীন জাপান যুদ্ধ চলছে, ওদিকে স্পেনের গৃহযুদ্ধ চলছে। স্পেনের গৃহযুদ্ধ সোমেনচন্দ্রকে বিশেষভাবে নাড়িয়ে দিয়েছিল, কারণ সোমেনচন্দ্র সতীশ পাকড়া মুখে শুনেছিলেন যে স্পেনের গৃহযুদ্ধে কিভাবে কবিরা সাহিত্যিকরা অস্ত্র নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন। তিনি ফেডরিকো গার্সিয়া লোরকার কথা বলছেন, ক্রিস্টোফার করওয়েলের কথা বলছেন, তিনি জন কনফোর্টের কথা বলছেন, অনেকের কথা বলছেন। তিনি তার কবিতায় তিনি যে কয়েকটি কবিতা লিখেছেন তার মধ্যেও তাদের কথা উঠে আসছে। তিনি করওয়েলের ইলিউশন অ্যান্ড রিয়েলিটির কথা বলছেন। তারপর তিনি রোমারোলার বই পড়ছেন, সেই সময় ভীষণভাবে তাকে নাড়া দিয়েছিল। এবং ওই কত কম বয়সে মানে ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে চলে এলেন, সেটা তার পক্ষে একদিকে খুব চাপে বড় হয়েছিল। তিনি বিশ্ব সাহিত্য, সমকালীন বিশ্ব সাহিত্যকে প্রায় গুলে খাওয়ার একটা বড় সুযোগ পেয়েছিলেন। সেই সময় তিনি ম্যাক্সিম গোর্কি পড়ে ফেলেছেন, সেই সময় তিনি চেকআউট পড়ে ফেলেছেন, সেই সময় তিনি রোমারোলার আই উইল নট রেস্ট পড়ে ফেলেছেন, সেই সময় তিনি ফ্লোটিং রিপাবলিক পড়ে ফেলেছেন, সেই সময় তিনি ভার্জিনিয়া উলফ, পার্লবাক, অ্যালডাস হাক্সলে প্রমুখ বহু লেখকের লেখা পড়ে ফেলেছেন সেই সময়কার। এবং প্রগতি সাহিত্য আন্দোলনে একটা বড় ভূমিকা তিনি নিয়েছিলেন, যে সময় মানে নাৎসি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সাহিত্যিকরা যে বিশ্বব্যাপী যে আন্দোলন গড়ে তোলেন, প্রোগ্রেসিভ রাইটার্স মুভমেন্ট, যেটা রোমারোলা তারপর ম্যাক্সিম গোর্কি শুরু করেছিলেন, পরবর্তীকালে ভারতবর্ষ যেটা মানে মানে চলে মানে প্রচারিত হয় আলটিমেটলি। সেখানে রবীন্দ্রনাথও ছিলেন, অনেকেই ছিলেন, সেখানে সোমেনচন্দ্রও কিন্তু ছিলেন। মানে তাঁর সম্পাদনের প্রগতি বলে একটি গল্প সংকলন প্রকাশিত হয় ঢাকা থেকে। তো তো সেই জায়গা থেকে মানে এই যে প্রায় যেটা ছুটে বেড়ানোর জীবন, মানে ঢাকা শহরে দাঙ্গা হয়েছে, সোমেনচন্দ্র ওই রোদ মাথায় করে নিয়ে কার্ফুর মধ্যে ছুটে বেড়াচ্ছেন শান্তি স্থাপন করতে। মানে ওই কত কম বয়সে একটি ছেলে নিজের ফর্মাল কেরিয়ার ছেড়ে দিয়ে এসে নিজের সবকিছু ছুড়ে দিয়েছেন, একটা ত্যাগ থেকে যে এইভাবে যে ঝাঁপিয়ে পড়লেন সমাজের কাছে। এবং আর একটা এটা ভীষণ ব্যাপার এখানে আমার যেটা মনে হয় যে সেই সময় সোমেনচন্দ্রের পক্ষে খুব মানে বড় সম্ভাবনা ছিল যে তিনি হয়তো সশস্ত্র বিপ্লবে গা ভাসালেন। সেই সময় ভারতবর্ষের জুড়ে যে ইংরেজ বিরোধী যে সশস্ত্র বিপ্লব, সেখানে তিনি গা ভাসাতে পারতেন। সেই সময় তার বয়সের পক্ষে সেটা খুবই স্বাভাবিক ছিল, সেই আবেগ থেকে। কিন্তু তা না করে তিনি একটা খুব সুদূর প্রসারী ভাবনা নিয়ে কিন্তু এগোচ্ছিলেন। এটাও সোমেনচন্দ্রের একটা মানে খুব বড় একটা গুণ আমি বলবো। সেখানে তিনি তার সমসাময়িক সমবয়সী বিপ্লবীদের পথে না গিয়ে তিনি একটা মানে ভবিষ্যতের ভাবনা নিয়ে এগোচ্ছিলেন। এবং তার ফলে এবং তার মধ্যে যে একটা ভবিষ্যতের বড় নেতা হওয়ার যেটা গুণ ছিল, সেটা তো আমরা দেখতেই পাইতাম কাজের মধ্যে দিয়ে। তিনি কথা বললে মানে কারখানার শ্রমিকরা মুগ্ধ হয়ে শুনতেন, কারখানার মালিক পক্ষ তাকে রীতিমতো ভয় পেতেন, তার এত সুন্দর বাচনভঙ্গি ছিল, এত সুন্দর গলার আওয়াজ ছিল। তো সেই মানে শারীরিকভাবে তিনি বড় দুর্বল ছিলেন, এটা আমরা শুনতে পাই, কিন্তু তার যে দৃপ্ততা, তার চরিত্রের যে দীপ্তি, সেটা ভীষণভাবে এফেক্ট করতো আর কি। তো সেইখানে হঠাৎ করে কোনো শেষ হয়ে যাওয়া, যাকে আমরা বলি আনটাইমলি ডেথ, সেইটা খুবই মানে দুর্ভাগ্যজনক যে সোমেনচন্দ্রের এরকম মতো মানসিকভাবে শেষ হয়ে যাওয়া। এবং সব থেকে বড় কথা, সে সময় তিনি গল্প লিখেছেন এবং তার 29টি যে গল্প মানে এখনো অব্দি পাওয়া গেছে, সেইখানে আমরা দেখছি যে
গল্পে যে পরিণতি মানে যে সময় মানুষ আমরা মানে কবিতা দিয়ে মানুষ শুরু করে যে সময়, কিন্তু সেই সময় আমি দেখছি যে তার গল্প সেইভাবে ভীষণভাবে আলোচনার দাবি রাখছে। তো সেইখানে আমার মনে হয় সোমেন চর্চাটা ভীষণভাবে হওয়া দরকার। বাংলাদেশের প্রগতি লেখক সংঘ এবং সোমেনচন্দ্র পাঠাগার যে কাজটি দীর্ঘদিন ধরে করে আসছেন, তাদের কাজকে আমি ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কিছু কাজ হচ্ছে, কিছু শুরু হয়েছে, কয়েকটি কাজ বিক্ষিপ্তভাবে হয়েছে। দিলীপ মজুমদার যেমন বহুদিন কাজ করেছেন, কিরণ শঙ্কর সেনগুপ্তরা কাজ করেছেন। তবে আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে সোমেনচন্দ্রের এই যে আত্মত্যাগ, সোমেনচন্দ্রের এই যে সাহিত্য চর্চা, এগুলো নিয়ে আরও বেশি করে আলোচনা এবং চর্চার পরিসরটা বাড়িয়ে তোলাটা ভীষণ জরুরি। ধন্যবাদ।